একবারে সুন্দরবন বলতে গেলে যেটা প্রথমেই আসে বাঘের জায়গা, এরকম সামনে পড়েছে। সাপের সামনে পড়েছি, মানে কেউটে সাপের সামনে, একদম সামনে। এবং ওই বাঘ বিধবা মায়েদের কেউ কেউ আবার পাচার হয়ে যায়, নানা প্রলোভনের শিকার হয়। ধনকর স্যার, এটা কি রাজ্যপাল থাকা? নমস্কার। আজকে আমি এমন একটা জায়গায় এসেছি, আপনারা সবাই ঘুরতে আসেন, বেড়াতে আসেন, কিন্তু যে মানুষটার আজকে পাশে আছি, বসে আছি, তিনি এই অঞ্চলের একেবারে মানুষের সাথে, মানুষের পাশে। অমল নায়েক। অমলবাবু, রাই বাংলাতে আপনাকে স্বাগত। নমস্কার। আমি তো আসার আগেও জানতাম না আপনার পরিচয়, আপনার পরিচিতি। আমি জাস্ট আপনার এইখানে ঢোকার পরে এত কিছু দেখে, মানে কখনো শিক্ষা থেকে পাচ্ছেন, কখনো গানের দেখছি, কখনো কবিতার আসর, আর আপনার এই সমাজসেবামূলক, আমি সবটাই যাব। তার আগে আপনার যদি একটু প্রাইমারি মানে শিক্ষকতা করতেন, সেইখানটা যদি একটু বলে নেন বা আমাদের জানান। আমি প্রাথমিকভাবে একজন হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক। আমি 1989 সালে শিক্ষকতার কাজে যোগদান করি বাসন্তী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, ইংরেজি শিক্ষক, এবং দীর্ঘদিন আমি শিক্ষকতা করেছি। আমি 2021 সালে অবসর নিয়েছি। তো আমার শিক্ষকতার জীবনে শ্রেণীকক্ষে আমি অনেক অভিজ্ঞতা পেয়েছি। আমার স্কুলটা এলাকার সবথেকে বড় স্কুল ছিল এবং সেটা হোগল নদীর তীরে। তো আমি তখন দেখতাম যে হোগল নদীতে বহু ছেলেমেয়েরা বাগদামিন ধরতো, বহু মায়েরা বাগদামিন ধরতো। তারা ড্রপ আউট হয়ে যেত, খেয়ে স্কুলে আসতে পারতো না, সেই খাওয়ার সুযোগ ছিল না তাদের, অভাবী পরিবারের ছেলেমেয়েরা। তখনই আমি ওদের নিয়ে ভাবলাম যে এখানে একটা আশ্রম করা দরকার আছে। যারা লেখাপড়া ছেড়ে দিয়েছে তাদের নিয়ে আমি 1991 সালে এখানে আশ্রম করি। কিন্তু তারও আগে আমার মায়ের মৃত্যুর পর, চম্পাবতী নায়েক, তার মৃত্যুর পর আমি মায়ের নামে এখানে চম্পা মহিলা সোসাইটি 1984 সালে শুরু করি, রেজিস্ট্রেশন হয়। তারপর 10 বছর খোলা আকাশের নিচে আমরা কাজ করি। খুবই সমস্যার মধ্যে আমাদের কাজ করতে হয়েছিল। শিশু এবং মায়েদের উন্নয়নে আমরা এই প্রতিষ্ঠানটা এখানে করি। তো তারপর ধীরে ধীরে এখানে বাচ্চাদের ডে কেয়ার সেন্টার তৈরি হয়, এখানে একটা অনাথ আশ্রম তৈরি হয়। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তর কিছুটা সহযোগিতা করেন এবং যারা লেখাপড়া ছেড়ে দিত, যারা ড্রপ আউট হয়ে যেত, সেই সব ছেলেমেয়েদের খুঁজে এনে আমরা এখানে অনাথ আশ্রমে রেখে এখানে আমরা পড়াশোনা করাতাম। এবং 1991 সাল থেকে সেই অনাথ আশ্রমটা চলছে। প্রায় 10,000 ছেলে মেয়ে পর্যন্ত এখান থেকে বেরিয়েছে অনাথ আশ্রম থেকে, এবং ছেলেদের একটি আশ্রম, মেয়েদের একটি আশ্রম রয়েছে। আপনি এই শিক্ষকতা করতে করতে একেবারে এই নিবিড়ভাবে এনাদের সাথে বা এরকম একটা পরিকল্পনা করে এগিয়ে যাওয়া, আমি দেখছিলাম আপনার সাথে ঘুরে ঘুরে, যেগুলো মানে বিভিন্ন এরকম অনাথ আশ্রম করেছেন বা আরও কিছু রেস্কিউ বোধহয় কিছু আছে। আচ্ছা, এরকম হয়েছে, আপনি তো পুরস্কার তো মানে বিভিন্ন জায়গায়, আমি কার নাম করব আমি তো বুঝে উঠতে পারছি না, মানে কিছু বাকি আছে বলে মনে হয় না এখানে। আপনার জীবনের এই কাজ করতে গিয়ে জীবনের কঠিন কোনো সময়ে পড়তে হয়েছে? যে কঠিন সময় তো ধরুন, এই নিঃস্বার্থভাবে সমাজসেবার কাজ করতে গেলে সমস্যা তো নানাভাবে আসে। আর্থিক সমস্যা একটা তো বড় সমস্যা, যত সংখ্যক মানুষকে নিয়ে কাজ করতে চাই, পরিষেবা দিতে চাই, তো সেটা একটা রয়েছে। মানুষের বাধা বলে যেটা আসে, সেক্ষেত্রে আমার সমাজসেবার জীবনে কিন্তু সেই অর্থে কতিপয় কিছু বাধা থাকলেও মূলত আমি বাধা পাইনি, বরং মানুষের ভালোবাসা পেয়েছি। এবং অসংখ্য ছাত্রছাত্রী, অসংখ্য অভিভাবক তারা আমাকে অন্য চোখে দেখেন, এবং স্কুল জীবনটাই আমাকে কিন্তু এই সমাজসেবার পথে প্রায় একরকম মানে আমাকে বুঝতে সাহায্য করেছে। তো ওই যেটা বলছিলাম যে স্কুল করতে করতে আমি কোনো দিন ছেলে মেয়ে যদি না খেয়ে আসে, তখন আমি তাকে কিছুটা টিফিনের ব্যবস্থা করে দিতাম, পোশাকের ব্যবস্থা করে দিতাম। ধীরে ধীরে আমি দেখেছি যে সুন্দরবনে বিভিন্ন স্কুলে তখন 90-এর দশকে পানীয় জলের খুব সংকট। আমি চেষ্টা করেছি বিভিন্ন স্কুলগুলোতে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, বিভিন্ন গ্রামে পানীয় জলের ব্যবস্থা আমি করে দিয়েছি, যেখানে প্রায় 30-40 হাজার ছাত্রছাত্রী এখন সেই পানীয় জল তারা পাচ্ছে। তো সমস্যা তো চলতে গেলে আসবে, নানাভাবে আসবে। সেটাকে অতিক্রম করার যে মন মানসিকতা,
সেটাই মানুষের ভালোবাসা থেকে পেয়েছি বলেই আমি কিন্তু এগোতে পেরেছি। আমি একটু পিছনে ছবি দেখছি, ধনকর স্যার, এটা কি রাজ্যপাল থাকাকালীন? হ্যাঁ হ্যাঁ, উনি রাজ্যপাল থাকাকালীন আমি তখন ইয়াস এবং আমফানে আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি প্রায় 3 মাস সুন্দরবনের বিভিন্ন দ্বীপাঞ্চলে জল জঙ্গলে থেকে আমি মানুষের পরিষেবা দিয়েছি এবং প্রায় 51,000 মানুষের কাছে আমি যেতে পেরেছিলাম ত্রাণ সামগ্রী নিয়ে, খাওয়ার জল নিয়ে, পানীয় জল নিয়ে, মেডিকেল ইকুইপমেন্টস কিটস নিয়ে। আমি বিভিন্ন জায়গায় গিয়ে আমি সেটা বলতে পারেন সুন্দরবনের বিভিন্ন দ্বীপ, সেটা ঘোড়ামারা দ্বীপ হতে পারে, মৌসুমী দ্বীপ হতে পারে, বালি, আমলামেতি, সাতজেলিয়া, লাইড়িপুর, লাক্সবাগান, কুমিরমারি, মরিচঝাঁপি, সব দ্বীপে দ্বীপে গিয়ে আমি থেকেছিলাম। সেখানে বিশেষ করে শিশু এবং মায়েদের নানাভাবে আমি কিন্তু ওই ইয়াস আমফানে সুন্দরবনের দুর্যোগ পীড়িত মানুষের কাছে পৌঁছেছিলাম। এই খবরটা ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে রাজভবনে ডেকেছিলেন এবং আমার কাছ থেকে সুন্দরবনের মানুষের যে দুঃখ দুর্দশার কথা উনি শুনেছিলেন এবং আমাকে উনি একটা বিশেষ উপহার দিয়েছিলেন এবং আমি আমার লেখা বই ওনার হাতে আমি সুন্দরবনের ওপরে অজানা সুন্দরবন এই বইটা ওনাকে আমি দিয়েছিলাম। তো উনি আমাকে খুবই প্রশংসা করেছিলেন যে একজন শিক্ষক হিসেবে আপনি সুন্দরবনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে বন্যাপীড়িত মানুষের কাছে পৌঁছেছেন, এত সংখ্যক মানুষের কাছে পৌঁছেছেন, সেটা উনি আমাকে ডেকে আমাকে আশীর্বাদ করেন আমাকে। এই একজন ছবি দেখতে পাচ্ছি, ঠিক এটা আমাদের ডিএম সাহেব আছেন, এডিএম সাহেব আছেন এবং 2020 সালে 2020-তে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের যে সর্বোচ্চ সম্মান শিক্ষারত্ন পুরস্কার, এই অ্যাওয়ার্ডটা আমাকে দেয়া হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে আমাকে দেয়া হয়। এবং আমি শিক্ষকতা শুধু শ্রেণীকক্ষের মধ্যে আবদ্ধ ছিলাম না, আমি হাজার হাজার ছেলেমেয়ের মধ্যে স্কুলের বাইরেও আমি প্রচুর ছেলেমেয়েদের মধ্যে আমি নিজেকে তাদের সাথে আমি ঘুরেছি ফিরেছি, তাদের শিক্ষার যে খারাপ অবস্থা ছিল সেখান থেকে উত্তোলিত করার চেষ্টা করেছি। স্কুল ছেড়ে যাওয়া ছেলেমেয়েদের আমি তুলে এনেছি। তো ফলে পশ্চিমবঙ্গ সরকার আমাকে নির্বাচন করেন এবং আমাকে এই অ্যাওয়ার্ডটা তারা তুলে দেন আর কি। এটাও খুব গর্বের ব্যাপার আমার কাছে। এখানে এখন আপনার আবাসিক আছেন বললেন, কতজন ছেলে মেয়ে আছে? এখানে আমাদের আবাসিক আছে প্রায় ধরুন 60 জন ছেলে আছে এবং প্রায় 60 থেকে 70 জন মেয়েরা আছে। মানে 60-70 মেয়ে আবার 60 জন ছেলে আছে। তাদের খাওয়া দাওয়া সব ব্যবস্থা, তাদের খাওয়া দাওয়া, লেখাপড়া, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ব্যবস্থাটাই আমাদের আশ্রমের পক্ষ থেকে করা হয়। সবটাই কি প্রান্তিক জায়গা থেকে আসা? সুন্দর, এটা সবাই দুস্থ, অনাথ, অসহায়, দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাই থাকে এখানে মূলত। আপনি এই যে কাজ করছিলেন, আপনার কাজের ক্ষেত্রে আমি আর একবার জিজ্ঞাসা হতো, আপনার তো নানা অভিজ্ঞতা হয়েছে, অ্যাডভেঞ্চার বলুন, মানে বিপদ সংকুল বলুন। এই বিপদ সংকুলটা আমি জানি, আপনি মানে বাঘের জায়গা, একবারে সুন্দরবন বলতে গেলে যেটা প্রথমেই আসে বাঘের জায়গা, এরকম সামনে পড়েছেন বাঘের জায়গায়? বাঘ আমি দেখেছি, জঙ্গলে ঘুরতে গিয়ে বাঘ দেখেছি। এটা যেমন এক, তেমনি যে বিপদসংকুল পরিবেশ যেটা বললেন, হ্যাঁ, ত্রাণ দিতে গিয়ে আমি কখনো খুবই ভেঙে যাওয়া ঘরের মধ্যে ঢুকতে গিয়ে ধরুন সাপের সামনে পড়েছি, মানে কেউটে সাপের সামনে, একদম সামনে একটা ঘর, মানে আপনার সেটা রায়মঙ্গল নদীর তীরে একটা আদিবাসী পাড়া, আর সেই পাড়ায় একটা আদিবাসী ঘর, সেটা ভেঙে পড়েছিল। সেই ঘরের মধ্যে আমি ঘরের অবস্থাটা দেখতে গিয়ে মাথা নিচু করে ঢুকতে আমার ঠিক 2 হাত দূরে একটা সাপ এরকম ফনা তুলে, আমারই প্রায় মাথা উঁচু এরকম ফনা তুলে, আমি আস্তে করে মাথাটা নিচু করে আমি বেরিয়ে এসেছি। মানে আপনার সামনে দাঁড়িয়ে? আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমি সেখানে আর কাউকে বলিনি, কারণ অন্যেরা ভয় পাবে বলে। আমি নদী বাঁধের ওপর যখন ত্রাণ দিতে গেছি, নদী বাঁধের ওপর প্রচুর মানুষের, তখন ভয় করেনি? ভয় একটু করেছিল, কিন্তু আমার না তখন এই সেবার কাজটা করতে গিয়ে আমি অত্যন্ত বেপরোয়া হয়ে গেছিলাম। তখন করোনা পিরিয়ড ছিল, কিন্তু আমার মৃত্যু ভয় ছিল না। মানে এইটা আমাকে জানি না আমাকে কি সাহস আমি পেয়েছিলাম, যে সেই সাহসের ওপর ভর করে মানুষের সেবার জন্য আমাকে মানুষই তাদের কাছে টেনে নিয়ে গেছিলো। আর একবার ধরুন ত্রাণের সময় আমি একদম নদীতে ভাটা, তখন আমি উঠে বাঁধের ওপরে ত্রাণ দিচ্ছিলাম, দিতে গিয়ে ওপরে নদীর বাঁধটা খুবই সরু ছিল,
হঠাৎ পা স্লিপ করে আমি পড়ে যাচ্ছিলাম, নিচে প্রায় 25 ফুট মতো নদী বাঁধ, এবং সেখানে পড়ে গেলে নিচে তো জল আছে, এতটা পড়ে যাই আমি। কিন্তু ঠিক 10 ফুট 12 ফুট নিচে ওখানে আমাদের বোট থেকে কিছু ত্রাণ সামগ্রী তুলছিল কিছু মানুষ, তারা সেই ত্রাণটা ফেলে দিয়ে আমাকেই তারা ধরে নেয়। তো সেটা গেছে। আমি দিনের পর দিন যে আমি নদীতে নৌকো নিয়ে, ছোট নৌকো নিয়ে, মাঝারি নৌকো নিয়ে, যেখানে বড় নৌকোয় ত্রাণ যেত না সেখানে ছোট নৌকোয় যেতাম। কখনো কখনো উত্তাল নদীতে আমি পড়েছি, কখনো কখনো প্রলয় ঝড়ের মধ্যে আমি পড়েছি, নৌকো ডুবু ডুবু এরকম একটা অবস্থা, ঝড়ের তাণ্ডবে নৌকো ভাঙে ভাঙে এরকম একটা অবস্থা। কিন্তু যে কোনো কারণে আমি বেঁচে ফিরেছি, এবং আমি প্রায় 51,000 মানুষের কাছে আমি পৌঁছতে পেরেছি। এই ঘটনা, এই বিপদ সংকুল, এই জীবন নিয়ে ফিরে আসা, এরপর আবার নতুন করে কিভাবে উজ্জীবিত হন যে এরকম তো হতে পারতো, তো আর থাক হয়েছে অনেক না, আমার এই প্রতিদিনের কাজ আমাকে আবার পরের দিনের জন্য টেনে নিয়ে যেতে সাহায্য করেছে। যে মানুষগুলো কাঁদছে, মানুষগুলো খেতে পাচ্ছে না, জলের অভাবে, বস্ত্রের অভাবে, ত্রিপল নেই, একটা ত্রিপল চালায় থাকে তারা কেউ কেউ, সুতরাং তাদের দুটো চাল নেই, দুটো আলু নেই, দুটো পেঁয়াজ নেই, ডাল নেই। সুতরাং আমি দিনের পর দিন কিন্তু আমি ছুটে গেছি ওদের জন্য, এবং আমাকে প্রচুর মানুষ এটা তারা সহযোগিতা করেছে। আরেকটা যে কাজ যেটা আমি সুন্দরবনে আমি করে চলেছি, যারা জলে জঙ্গলে যারা ঘুরে বেড়ায়, মৎস্যজীবী মৌলে যারা বনজীবী মাছ ধরতে যান, কাঁকড়া ধরতে যান, তারা বাঘের আক্রমণে মারা যায়। কিন্তু মারা যাওয়ার পরে সেই সব পরিবারের যারা বাঘ বিধবা হয়ে পড়েন, যে সমস্ত মায়েরা, তারা খুব অসহায় অবস্থার মধ্য দিয়ে জীবন কাটায়। তাদের বাচ্চাগুলো লেখাপড়া বন্ধ হয়ে গিয়ে তারা আবার শিশু শ্রমিকে পরিণত হয়, এবং ওই বাঘ বিধবা মায়েদের কেউ কেউ আবার পাচার হয়ে যায়, নানা প্রলোভনের শিকার হয়। তারা মুম্বাই, দিল্লি, কলকাতায় সব জায়গায় তারা চলে যায়। তাদেরকে রিহ্যাবিলিট করা যায় কিনা, পুনর্বাসন দেওয়া যায় কিনা, তাদের অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করে সুন্দরবনে রাখা যায় কিনা, সেই কারণে আমি সেভ টাইগার অ্যাফেক্টেড ফ্যামিলি, ওদের রক্ষা করো, এইভাবে মানুষের কাছে একটা আবেদন করি। সারা বছর জুড়ে বাঘ বিধবা, আমরা প্রায় 500 বাঘ বিধবা মা, বাসন্তী, গোসাবা, কুলতলির একটা অংশ, এদেরকে আমরা পরিষেবা দিয়ে চলেছি। এদের সারা বছর যেটুকু শাড়ি লাগে, যেটুকু মশারি লাগে, মশারিটা খুব দরকার, কারণ জঙ্গলের পাশে মশা কামড় দেয় এদের। তারপরে ধরুন কালার সাপের আক্রমণে কেউ কেউ মারা যেতে পারে, এদের মশারি জোগাড় করতে পারে না, সেই জন্য আমরা মশারিটা দিই, শীতের চাদর, কম্বল এগুলো আমরা দিই, এবং খাদ্য সামগ্রী আমরা এদেরকে দিই। আর মৎস্যজীবী মৌলে যারা বাঘের সাথে লড়াই করে ফিরে আসে, তাদের কিন্তু নার্ভ সিস্টেম নষ্ট হয়ে যায়, স্নায়ু নষ্ট হয়ে যায়, কাজ করতে পারে না। ফলে তাদেরকেও কিছুটা চিকিৎসার দায়িত্ব আমরা গ্রহণ করি, এবং তাদেরও কিছুটা পরিষেবা আমরা দিয়ে থাকি। ফলে এদের প্রতি বছর পুজোর আগে আমরা এই বাঘ বিধবা মা মৎস্যজীবী মৌলদের নিয়ে একটা মিলন উৎসব করি এখানে। তারা সমবেত হন, শুধু পরিষেবা নয়, তাদের গলা থেকে যাতে সুন্দরবন বাঁচানোর জন্য যে আবেদন, তারা যাতে সুন্দরবন সম্পর্কে আরও বেশি সচেতন হন, সুতরাং সেটা নিয়েও আমাদের একটা আলোচনা চলে। এবং আমি শুধু বাঘ বিধবা মা মৎস্যজীবী মৌলে নয়, আগামী দিনে সুন্দরবনের নদীবাঁধ যাতে ঠিকঠাকভাবে সংরক্ষণ থাকে, বন্যপ্রাণ যেন ঠিকঠাকভাবে সংরক্ষণ থাকে, এবং বুঝবেন যে বাদাবন ছোট হয়ে আসছে আমাদের, ফলে বন্যপ্রাণের জায়গাও কমে আসছে। বাঘ না থাকলে সুন্দরবন বাঁচবে না, সেই বাঘকেও বাঁচাতে হবে। বাঘের মানুষ এই যে লড়াই, সেই লড়াইটাকে কিছুটা কমাতে হবে। যারা এখন জঙ্গলে যাচ্ছে, ধরুন মৎস্যজীবী মৌলে, তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করি যে জঙ্গলে যাচ্ছ ভাই ঠিক আছে, কিন্তু বাঘ যেন বিপন্ন না হয়, এবং তোমরা সচেতনভাবে যাও, যাতে বাঘের আক্রমণ থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। সেগুলো কিছুটা গ্রামীণ কৌশল আছে, যে কৌশলগুলো অবলম্বন করলে পরে তারা কিন্তু বাঘের আক্রমণ থেকে বাঁচতে পারে। সেই প্রশিক্ষণটাও আমরা কিন্তু দুটো দ্বীপে দিয়ে দেখেছি, যে সেখানে কিন্তু সেই যে এলাকার বাঘের আক্রমণের হারটা কিন্তু অনেকটা, মৃত্যু হারটা কিন্তু অনেকটা কমেছে। সুতরাং সুন্দরবনের নদীবাঁধ, বন্যপ্রাণ, সুন্দরবনের জীবজন্তু, সুন্দরবনের বাদাবন, এগুলোকে রক্ষা করার জন্য চেষ্টা করছি। আমরা একটা আওয়াজ তোলার চেষ্টা করছি যে সুন্দরবন রক্ষা করুন, সুন্দরবনকে বাঁচান, সুন্দরবনকে আরও ভালোবাসুন। এই নদীবাঁধের কথা বললেন আপনি, 84 সাল থেকে বললেন, হ্যাঁ, মানে দীর্ঘ এদিকে 24 ওদিকে 16, 40 বছর আপনি এই কাজের সাথে জড়িয়ে আছেন। এই যে নদীবাঁধ নিয়ে তো বারবার নানা প্রশ্ন ওঠে, এবং এই যে দুদিন ছাড়াই নদীবাঁধ ভেঙে যায়, আপনাদের কখনো মনে হয়েছে আচ্ছা নদীবাঁধগুলো এইরকম করলে আরও ডেভেলপমেন্ট হয়? এটা তো ঠিকই যে সুন্দরবনের নদীবাঁধ যদি ঠিকঠাক মতো তৈরি না হয়, টেকসই শক্তিশালী নদীবাঁধ যদি তৈরি না হয়, তাহলে কোনো এক সময় দেখা যাবে যে সুন্দরবনের
অস্তিত্ব নিয়ে একটা সংকট দেখা দিতে পারে, দেখা দেবে। এবং যে ধরনের আপনার এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পাশেই তো সমুদ্র, আমাদের সুন্দরবনের পাশেই সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি হচ্ছে, নদীর জলের উচ্চতা বৃদ্ধি হচ্ছে, সেইখানে কিন্তু এই নদীমাত বিপজ্জনক জায়গায় রয়েছে। এবং ইয়াস আমাদের প্রমাণ করে দিয়েছে, আয়লা প্রমাণ করে দিয়েছে, আমফান প্রমাণ করে দিয়েছে যে এক নিমেষেই সুন্দরবনকে শেষ করে দিতে পারে। সুতরাং আমাদের একটা বক্তব্য খুব পরিষ্কার যে এটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, সুন্দরবনে 50 লক্ষ মানুষ শুধু নয়, মানুষ যেমন আছে, এখানকার নদী নালা আছে, এখানকার প্রকৃতি আছে, এখানকার বন্যপ্রাণ আছে, বাদাবন আছে, এবং সুন্দরবন শেষ হলে কিন্তু কলকাতাও শেষ হয়ে যাবে। সুতরাং এটাকে অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার আছে। নদীবাঁধ নিয়ে একটা মাস্টার প্ল্যান হওয়া প্রয়োজন আছে, এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী টেকসই নদীবাঁধের প্রয়োজন। সুতরাং কংক্রিট নদীবাঁধ, টেকসই নদীবাঁধ, সেটা যদি হয়, এবং নদীবাঁধের ক্ষেত্রে একটা যেটা ভীষণ প্রয়োজন যে পরিচর্যার ক্ষেত্রে লাগাতার পরিচর্যা। এটা ধরুন লাগাতার যদি পরিচর্যা না করা হয়, নদীবাঁধ ভাঙলে পরে মাটি দেওয়া হচ্ছে, এটা না করে যদি না ভাঙে সেই ব্যবস্থাটা যদি নেওয়া যায়, সেই মেজাজটা যদি নেওয়া যায়, তাহলে কিন্তু নদীবাঁধটা খুব সহজে ভাঙে না। সুতরাং এটা সরকারকে ভাবতে হবে যে নদীবাঁধ কী করে টেকসই করা যায়, সুন্দরবনে কিভাবে কংক্রিটের নদীবাঁধ বাঁধা যায়, সেই চেষ্টা তো গভর্নমেন্টকে ভাবতেই হবে। আমি আপনার বক্তব্য শুনতে শুনতে আমি নিজেই কোথায় সুন্দরবনে ঘুরে বেড়াচ্ছি ঠিক নাই। আমি একটু আপনার সাথে এগুলো দেখতে চাইব, ঠিক আছে? আপনি যদি একটু দেখান। ঠিক 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 চলুন। চারটে এত তো ঘর ভর্তি, মানে তবু যদি একটু আমাকে বলেন যে এই যে বিভিন্ন জায়গার যে অন্তত মেন মেন জিনিসগুলো, বহুই আপনার কাছে সবই হয়তো মেন, বিভিন্ন জায়গা থেকে আপনাকে ধরুন হিমাদ্রি মিশন অ্যাওয়ার্ড 2020 সালে এরা দিয়েছে। আমি শিক্ষারত্ন পাওয়ার পরে আমাকে নানাভাবে লোকাল, স্থানীয় এবং রাজ্যের বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, স্কুল তারা আমাকে সম্মাননা জ্ঞাপন করেছেন আর কি। তো এটা যেমন ধরুন একটা মাঝেরহাট বঙ্গ সার সম্মান তারা আমাকে এখানে দিয়েছে মহাপুজো উপলক্ষে। ওখানে ধরুন একটা বিবেক সম্মান, ওরা একটা বিবেক সম্মান অ্যাওয়ার্ড দেয়। এটা খুব বড় ধরনের একটা অনুষ্ঠান, সারা পশ্চিমবঙ্গে হয়তো প্রতি বছর 2-3 করে এটা পান, সেটা তারা এখানে দিয়েছেন। এই একটা দেখছি, এটা একটা অল ইন্ডিয়া বেসিসে একটা হয়, নেতাজি সুভাষচন্দ্র বোস গ্লোবাল আইকন লিডার অ্যাওয়ার্ড, তারা এটা দিয়েছে আমাকে। তো সুতরাং এটাও খুব একটা বড় ধরনের একটা মানে অ্যাওয়ার্ড বলা চলে আর কি। ছবিটা দেখি। নিশ্চয় 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 দর্শকদের জন্য। হ্যাঁ, এটা ধরুন পাতাবাহার বলে একটি চাম্পাটি অর্গানাইজেশন আছে, তারা কলকাতায় একটি পুস্তক প্রকাশনী অনুষ্ঠান আছে, স্বীকৃতি প্রকাশনী, তারা এটা দিয়েছে। এটা বঙ্গ গৌরব সম্মান, এটা বঙ্গ গৌরব সম্মান। এরা আমাকে কলকাতার তাজ বেঙ্গল হোটেলে খুব বড় ধরনের একটা অনুষ্ঠান করে তারা আমাকে এটা দিয়েছে। এবং সুন্দরবনে দীর্ঘদিন যে আমরা কাজ করছি, সুন্দরবন সেবা অ্যাওয়ার্ড আমাকে দিয়েছে এখানে তারা। আমি সম্প্রতি সাহিত্য চর্চায় একটু মন দিয়েছি, সুতরাং সেখানে এই সুন্দরবন কবিতা উৎসবে সেখানেও তারা আমাকে এই পুরস্কারটা দেন আর কি। মাদার টেরেজা অ্যাওয়ার্ড। এটা পারলে আমাদের ম্যাগাজিনে দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, পত্রিকাতে। শিওর শিওর। আবার এই পাল ফিল্ম প্রোডাকশন অ্যান্ড টাইগার নিউজ সুন্দরবন গৌরব সম্মান। আপনি কি ফিল্ম করেছেন? আমি ফিল্ম করেছি, একটা অভিনয় একটু করেছি আর কি। অভিনয় করেছেন? অভিনয় ভালোই লাগে আমার। আমি ছোটবেলা থেকে একটু নাটক, যাত্রা এগুলো করতে আমার খুবই ভালো লাগে। তো সেটা তারা খুব খুশি হয়ে তারা আমাকে এখানে দিয়েছেন। এক মিনিট, একটু কাছে হলে ছবিটা ভালো হয়। এটা তারা দিয়েছেন। এরকম এই রোটারি ক্লাব, যেটা রোটারি যে অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড ব্যাপী, এই রোটারি ক্লাব তারাও আমাকে, আমার অর্গানাইজেশনকে আমার মাধ্যমে তারা এখানে স্বীকৃতি দিয়েছেন। এই যেটা বলছিলাম মাদার টেরেজা স্মৃতি পুরস্কার আমাকে তারা দিয়েছেন। ন্যাশনাল অ্যান্টি ক্রাইম, এখানে আমি কিছুটা আর্লি ম্যারেজ যাদের হয়ে যাচ্ছে বা যারা পাচার হয়ে যাচ্ছে, ট্রাফিকিংয়ের শিকার হয় সুন্দরবনে, তাদেরকে আমি কিছুটা রোধ করার চেষ্টা করি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি বিভিন্ন স্কুলে। ফলে সেটা তারা এখানে আমাকে ন্যাশনাল অ্যান্টি ক্রাইমে এবং হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে তারা আমাকে এখানে অ্যাওয়ার্ড দিয়েছেন আর কি। এই ভারত সেবা পুরস্কার,
মানে এটা ভারতবর্ষে ধরুন খুব অল্প কয়েকজন পেয়ে থাকেন আর কি, যদিও বেসরকারি এটা। তো তারা আমাকে এই সম্মান আমার হাতে তারা তুলে দিয়েছেন, এই আর কি। এইভাবে প্রচুর পুরস্কার ধরুন, বিভিন্ন পুরস্কারে ভর্তি একেবারে। এই আমি যে ধরুন এই নাটক করেছি, যাত্রা করেছি, এই বিভিন্ন রকমই আমার একটা ঐতিহাসিক রোল, এটা একটা সামাজিক রোল এইভাবে রয়েছে। বিভিন্ন স্কুল তারা আমাকে এইভাবে অ্যাওয়ার্ড দিয়েছেন আর কি। এই শিক্ষারত্ন সম্মাননা পাওয়ার জন্য তারাও আমাকে বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে সম্মাননা জ্ঞাপন করেছেন। এগুলো সব তো রয়েছে, এগুলো বলতে গেলে একটা ইতিহাস। এই সোনারপুর কাব্যমঞ্চ, এইটা এই সোনারপুর কাব্যমঞ্চ, সোনারপুর কাব্যমঞ্চ, তারা আমাকে ডেকে এখানে, ওখানেই তারা আমাকে ডেকে একটা অনুষ্ঠান করে, এই কলকাতার এমনকি একটা কমলা মিষ্টান্ন ভাণ্ডার, বিখ্যাত দোকান আর কি, তারা একটা অনুষ্ঠান উপলক্ষে তারাও আমাকে এখানে ওখানে কলকাতায় আমাকে একটা সম্মাননা জ্ঞাপন করেছেন। আসলে আমি খুব প্রান্তিক মানুষের জন্য কাজ করতে ভালোবাসি, হয়তো ওপরের দিকে উঠিনি, কিন্তু প্রান্তিক মানুষের জন্য, নদী নালা জলে জঙ্গলে যারা খুব রুটি রোজগারের জন্য যারা লড়াই করে, তাদের নিয়েই কাজটা আমি মূলত করি আর কি। এই বিদ্যাসাগর সম্মাননা সম্মান এটা দিয়েছেন, প্রচুর প্রচুর এরকম, মানে এগুলো তো ছোট বড় বলা যায় না। তো যেটা আমি ওই বলছিলাম যে এখানেও ধরুন বাদাবনের কাব্য বলে আমার একটি কবিতার বই আছে, যেটা সুন্দরবনকে নিয়ে আমি প্রায় 40টি কবিতার একটা মানে বাদাবনের কাব্যগ্রন্থ প্রকাশ করেছি। সেটার জন্য আমাকে স্বীকৃতি প্রকাশনী তারা দিয়েছেন। এই একটা পুরস্কার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, ইঞ্জিনিয়ারদের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, তারা আমাকে এই সম্মাননা জ্ঞাপন করেছেন এখানে। তো আমি তো ধনকর সাহেবের কথাটা বলেইছি আপনাকে, যে এইভাবে তিনি আমাকে ডেকে এটা দিয়েছেন। এবং এই যে বারুইপুর প্রেস ক্লাব, তারা আমাকে কিন্তু ওই বারুইপুর প্রেস ক্লাবে ডেকে তারা তাদের খুব বড় একটা হলে অনুষ্ঠান করে তারা এই সম্মাননা আমাকে দিয়েছেন। অনেক পূজা কমিটিও তারা আমাকে ডাকে, কলকাতায় ধরুন এই আনন্দপুর নবজাগরণী সংঘ, তারাও আমাকে ডেকে এই অ্যাওয়ার্ডটা তারা এখানে দিয়েছেন। এবং এসব তো রয়েছে। এবং এটা আমাদের রাজ্যের বাইরেও ধরুন বিহার থেকে আমাকে এই শিক্ষক সংগঠন, আমি শিক্ষকতা যেহেতু করি, অল ইন্ডিয়া শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তারা আমাকে এই অ্যাওয়ার্ডটা তারা এখানে আমাকে দিয়েছেন আর কি। সুতরাং প্রচুর স্মারক সম্মান আমি পেয়েছি। এবং এটা তো বললাম যে সরকারের পক্ষ থেকে এই শিক্ষারত্ন সম্মাননা আমাকে দেওয়া হয়েছিল রবীন্দ্র সদনে। আমাদের ডিএম সাহেব আছেন, এডিএম সাহেব আছেন, এগুলো। এবং আমাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ, এই আমাদের যে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন আছে, যেটা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন, তারা খুব বড় করে বিশাল বড় অনুষ্ঠান করে আমাকে মিশনের পক্ষ থেকে আমার সেবামূলক কাজের জন্য স্বামী নিত্যানন্দ অ্যাওয়ার্ড তারা আমাকে এখানে প্রদান করেছেন। আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তো এইভাবে এই মানুষ যত সম্মান আমাকে দিয়েছেন, আমি মনে করি আমার দায়িত্ববোধ অনেক বেড়েছে। তাই আমার কোনো কাজে কোনো থেমে থাকা বলে কিছু নেই, প্রতিদিনই আমি ছুটি আর কি, চেষ্টা করি মানুষের পাশে থাকার। এই আমার এক ছাত্র, আমার যেটা বলছিলাম যে ইয়াস আমফানে যে প্রচুর কাজ আমার তরফ থেকে করা হয়েছে, সেটা আমার এক ছাত্র আমার সম্পর্কে এই বইটি লিখেছেন আর কি। এবং সেই বইয়ের নামকরণ করেছেন এটা সুন্দরবনের আত্মত্যাগী শিব। এইটা কি? এটা সুন্দরবনের একটা সাধারণ চিত্র আর কি, ছবি। এই দেখতে পাচ্ছেন যে মৎস্যজীবীরা তারা নদীতে মাছ টাছ ধরতে যাচ্ছেন। হ্যাঁ, এদিকে একদিকে জঙ্গল, একদিকে লোকালয়, এই মাঝখানে এরা যাচ্ছে আর কি। ছবির সাহায্যে বোঝাতে চেয়েছেন। এটাও ধরুন সুন্দরবনের একদিকে ধরুন পাড়া আছে, লোকজন বসবাস করছে এই নদীতে, মাছ ধরার জন্য নৌকো ওরা একটু বেঁধে রেখেছে। তো এই সুন্দরবনকে আমরা বলছি যে সুন্দরবনের মানুষ যাতে সুন্দরবনকে ভালোবাসে, শুধু সুন্দরবনের মানুষ না, যারা সুন্দরবনের পর্যটকরা আসেন, যারা সুন্দরবন নামটা জানেন, তারা এই প্রকৃতি থেকে যাতে শুধু বেড়াতে না আসা, যাতে সুন্দরবনের মানুষকে তারা ভালোবাসেন, সুন্দরবনের মানুষের গভীরে তারা যাতে সমস্যাটা বোঝার চেষ্টা করেন, সেই জন্যই আমাদের একটা আবেদন। এবং এই ঘর দেখছি একটা, এখানে দেখবেন যে নদীতে যারা বাগদা মিন ধরে যারা জীবিকা নির্বাহ করে,
এই মায়েরা তারা বা এই লোকেরা তারা মিন ধরে, এবং এই নোনা জলে তারা প্রায় 1 কোমর জলে তারা এই মিনটা ধরে, জালটা টানে। তো এটা টানতে গিয়ে তাদের নানা রকম চামড়ার রোগ হয়, নানা রকম ভেজিনা সংক্রান্ত রোগ তৈরি হয়। আমরা চেষ্টা করি এই মায়েদের ডাক্তার এনে এদের কিছু ওষুধপত্র দিয়ে সেই রোগগুলো সারাবার চেষ্টা করি আর কি। আচ্ছা, এখানে একটা ঘরের ভিতরে কিছু হয় বোধহয়? হ্যাঁ, এখানে মিল্ক কোঅপারেটিভ আছে, আমাদের গ্রামে কিছু দুধ উৎপাদনকারী কিছু সমিতি আছে। এখানে একটা চিলিং প্ল্যান্ট আছে, সেই চিলিং প্ল্যান্টের দুধটা ঠান্ডা হয় এবং এই দুধটা চলে যায় জেলা আমাদের আলিপুরের সুন্দরনীতে চলে যায়, সেখানে নানা রকম মিল্ক প্রোডাকশন হয় আর কি। আলিপুরে চলে যায়? আলিপুরে চলে যায়। বাহ। এই সমস্ত এরা নদীতে বনজীবী জেলে যারা মাছ ধরে, সুন্দরবনে তো প্রচুর মাছের আমদানি, এই মাছ তো ধরে এরা বিশ্ববাজারে রপ্তানি করে আর কি। বনজীবী মৌলে এটা ওই জঙ্গলের মধ্যে ঢুকে যারা মধু সংগ্রহ করে, এই মধু তারা সংগ্রহ করছে আর কি। তো রিস্ক নিয়ে করে, বাঘের যে কোনো সময় এখানে আক্রমণ হতে পারে। এই একটা অসাধারণ প্রকৃতির বিষয় এখানে আমাদের সুন্দরবন রয়েছে। সুন্দরবনের বানর, এটা হচ্ছে গাছের ওপরে বানর, এবং বাঘ এবং বানরে কিন্তু একটা অসম্ভব মিল আছে। এই আপনার কি বলে হরিণ এবং বানরের, এই হরিণটা যখন নিচে থাকে, বানর গাছের ওপর থেকে কিন্তু পাতা ফেলে দেয়, আর বাঘ যখন আসে তখন এই বানর কিন্তু হরিণকে সতর্ক করে দেয় যে বাঘ আসছে, একটা শব্দ করে, ওই শব্দ শুনে কিন্তু হরিণ দৌড়ে পালায়। এটা কিন্তু বাঘের আপনার বানর এবং হরিণের সম্পর্ক আর কি। আর আমাদের সুন্দরবনের যে হরিণটা বিখ্যাত সেটা হচ্ছে সুন্দরবনের চিতল হরিণ, একে চিত্রা হরিণ বলা হয়। এটা বাঘের মূল খাদ্য হচ্ছে এই চিত্রা হরিণ, কয়েক লক্ষ এই চিত্রা হরিণ রয়েছে। আর এই বনের রাজা, এই রাজা আছে বলেই কিন্তু সুন্দরবনটা টিকে আছে, তাহলে কিন্তু সুন্দরবন ধ্বংস হয়ে যেত। বাঘে মানুষের লড়াই সেটা অন্য কথা, কিন্তু মানুষ কেন বাঘের জায়গায় যাবে? বাঘ যদি মানুষের জায়গায় আসে সেটা মানুষ নিশ্চয়ই ক্ষুব্ধ হবে, কিন্তু আমাদের সেইটা বাঘে মানুষের লড়াইটা কমিয়ে এনে এই বাঘকে বাঁচাতে হবে। এইটা হচ্ছে বাঘ বিধবা মা, যারা জঙ্গলে যায় স্বামীরা, যারা বাঘের আক্রমণে কুমিরের আক্রমণে মারা যান, সেই বিধবা মায়েরা এখানে খুবই দুঃখ দুর্দশার মধ্যে তারা জীবন কাটায়। সামাজিকভাবে এরা অবহেলিতা, বঞ্চিতা, এদের কোনো পুজো পার্বণে অংশগ্রহণ করতে দেওয়া হয় না, 5 ঘন্টা বাজাতে দেওয়া হয় না, এরা অপয়া বলে, এবং এদেরকে বলা হয় স্বামী খাকি বলা হয়, স্বামীদের খেয়েছে এরা। এবং এদেরকে যদি সকালবেলা কেউ দেখে তাহলে তাদের নাকি যাত্রা অশুভ হয়। আমরা এদেরকে এই সামাজিক প্রতিষ্ঠার জন্য আজকে প্রায় দীর্ঘ 15 বছর ধরে এদেরকে নিয়ে লড়াই চালাচ্ছি, এবং সামাজিকভাবে এরা অনেকটা প্রতিষ্ঠিত, এবং এদের অর্থনৈতিক ভিত্তি নানাভাবে পশুপালন, প্রাণী পালন, মাছ চাষ, সবজি চাষের মধ্য দিয়ে এদেরকে আমরা সামাজিকভাবে কিন্তু আমরা এদেরকে প্রতিষ্ঠা করানোর চেষ্টা করছি। সুন্দরবনে আর একটা অত্যন্ত বিখ্যাত প্রাণী হচ্ছে আমাদের নদীর কুমির, এই হচ্ছে কুমির। তো এরা 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 তো নানা রকম মাছ, কাঁকড়া, এই সমস্ত খেয়ে বেঁচে থাকে, এবং অনেক জেলেরা যারা নদীতে মাছ ধরে, সেই জেলেদের কিছু কিছু কিন্তু কুমিরের আক্রমণে মারা যায়। এটাও সুন্দরবনে কিছুটা ঘটে আর কি। এবং আপনারা জানেন যে সুন্দরবনের যে প্রাকৃতিক বিপর্যয়, এই যে নদী বাঁধ ভেঙে যাচ্ছে, মানুষ রক্ষা করার চেষ্টা করছে, যেটা আমরা দাবি তোলার চেষ্টা করছি। সুন্দরবনের প্রায় 2000-2500 কিলোমিটার নদীমাঠ যদি সেই মতো না বাঁধা যায়, তাহলে কিন্তু সুন্দরবনের মানুষ তারা রক্ষা পাবে না। এবং আয়লা, আমফান, ইয়াস এগুলো আমাদের প্রমাণ করে দিয়েছে যে সুন্দরবন কতটাই বিপর্যস্ত হতে পারে যে কোনো মুহূর্তে। সেই কারণে আমরা চেষ্টা করি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, মায়েদেরকে নিয়ে, বিভিন্ন মানুষকে নিয়ে সুন্দরবন রক্ষা যে অভিযান, সুন্দরবনকে বাঁচাতে হবে, বাঁচাতে গেলে মানুষকেই বাঁচাতে হবে, বালাবন বাঁচাতে হবে, জোট বাঁধতে হবে, তৈরি হতে হবে, বন্যপ্রাণকে বাঁচাতে হবে, জীব বৈচিত্র্যকে রক্ষা করতে হবে। এইভাবে আমাদের কিন্তু একটা আন্দোলন চলছে বলা যেতে পারে এইভাবে। আর এগুলো আমাদের যে অ্যাক্টিভিটিস যেগুলো আছে, এই বাচ্চাদের যেমন আশ্রম আছে, এখানে আমরা হাজার হাজার মায়েদের মধ্যে প্রাণী সম্পদের কাজটা করি। আমাদের কিছু অ্যাক্টিভিটিস এখানে রয়েছে যেগুলো দেখলে বোঝা যাবে যে আমাদের সংগঠনের বা প্রতিষ্ঠানের এই কাজকর্ম আছে। আপনারা দেখলেন, শুনলেন, সুন্দরবনের উপর ভ্রমণ নয়, সুন্দরবনের মানুষ কিভাবে কষ্টে বেঁচে থাকেন, কি জীবন যুদ্ধ তারা লড়াই করেন, লড়াই করে বেঁচে থাকেন। অমলবাবু তার সাথে আছেন। অমলবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাই বাংলার পক্ষ থেকে। ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধা আপনাকে।